নমস্কার। বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা বাংলা ভাষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার ইউটিউব চ্যানেল ১০০ টাকার মাস্টার এখানেও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার নাম সুমাল্য ব্যানার্জি এবং আমি আপনাদেরকে এই পুরো সিরিজটাতে শেখাতে থাকবো যে কিভাবে আপনারা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে পরিচিত হবেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বিভিন্ন না জানা তথ্যাদি কিভাবে আপনারা কোথা থেকে কিভাবে এবং সমস্ত যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্নের উত্তর যাতে সহজে পান সেটা দেখব। একটা কথা বলে রাখি, এখানে আমি যে রেকর্ডিং করছি এবং এখানে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু কোনো রকম এডিটেড বা কোনো রকম পূর্ব পরিকল্পিত নয়। কাজেই আমার কথার মধ্যে যদি আপনারা কোনো সময় দেখেন যে আমি একটু তুতলে যাচ্ছি তো আমাকে দয়া করে ক্ষমা করবেন। চলুন এগোনো যাক। এই ভিডিও সিরিজটা শুরু করার আগে আপনাদেরকে তিনটে বিষয়ে জানিয়ে রাখি। এক নাম্বার হচ্ছে আমার সম্বন্ধে বা প্রশিক্ষকের সম্বন্ধে কোনো কিছু তথ্য, এই কোর্স সম্বন্ধীয় কিছু তথ্য এবং আজকের এই কোর্সে আপনি কি কি শিখবেন সেগুলো সম্পর্কিত কিছু তথ্য। আমার নাম আপনারা সবাই জানেন, আমার নাম সুমাল্য ব্যানার্জি। আমি থাকি হুগলি জেলার চন্দননগরে। 2022 সালে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হই, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বা বিটেক কমপ্লিট করি। তারপর থেকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর বিভিন্ন রকমভাবে কাজ করতে থাকি। আমার নিজের 4টে কোম্পানিতে আমি যখন চাকরি করি, মানে পরপর আজ অব্দি 4টে কোম্পানিতে আমি চাকরি করেছি। তো সেই কোম্পানিগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে বিভিন্ন রকমের প্রজেক্ট আমি ডেভেলপমেন্ট করেছিলাম, বিভিন্ন পড়াশোনার মধ্যে যুক্ত ছিলাম এবং সেই সময় আমি জানতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হচ্ছে ভবিষ্যতের একটা মানে পদক্ষেপ বলতে পারেন। সমস্ত মানুষ যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত হন তাহলে তাদের যে কোনো প্রফেশনেই তারা থাকুন না কেন তাদের ভীষণ রকম সুবিধা হবে। ঠিক আছে, আজকের এই কোর্সটাতে আমি আপনাদেরকে কিছু সাধারণ ধারণা দিতে চলেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু ইতিহাস আপনারা জানবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আজকে আমাদের হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার পিছনে কাদের অবদান ছিল সেগুলো জানবেন এবং প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এগুলো জানার পর আপনারা এগুলো জানবেন যে কোথায় কোথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হচ্ছে, কি কি রকম ভাবে ব্যবহার হচ্ছে, তার ভবিষ্যৎ কি এবং কিছু ছোটখাটো উদাহরণ। ঠিক আছে, তো আসুন বেশি দেরি না করে এগুলো যাক। তো সমস্ত কিছু প্রশ্ন চলে আসবে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কথা বলতে গেলে। যত প্রশ্নই আসুক না কেন তার মধ্যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এটা বলতে কি বোঝায়। তো কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটা মেশিনকে মানুষের মতন করে ভাবতে শেখানো। ঠিক আছে, আপনারা বা আমরা প্রত্যেকটা মানুষ দৈনন্দিন জীবনে আমরা সকাল থেকে যে কাজগুলো করি, অফিস যাই বা পড়াশোনা করি বা কলেজে যাই, ঠিক আছে, বা স্কুলে যাই, আমরা যে কাজগুলোই করি না কেন সেই কাজগুলো যদি আরো একটু করে সঠিক এবং আরো একটু যদি সহজে করা যায় সেটার জন্য বলতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা ব্যবহার করতে পারি বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। এবং এমন কিছু কাজ আমাদের থাকে যেগুলো ধরুন সকালবেলা উঠে বা সারা দিনের মধ্যে যখনই আমরা করব, আমাদের যদি নির্ভুলভাবে সেই কাজগুলো করতে হয় তার জন্য যা যা করণীয় সেগুলো আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার থেকে পেতে পারি। তো কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটা জিনিস যেটাতে একটা মেশিনকে মানুষের মতন করে ভাবতে, মানুষের মতন করে শিখতে বোঝানো হয় বা প্রোগ্রাম করা হয়। এই প্রোগ্রাম করা হয় কথাটার মানে হচ্ছে কম্পিউটারে বা মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে আপনারা যে জিনিসগুলো দেখছেন এবং সারাদিন যেগুলোর ওপর ধরুন আপনি হাত বোলাচ্ছেন, যেমন ধরুন কোনো একটা অ্যাপ্লিকেশন বা কোনো একটা অ্যাপ, কোনো একটা টুল, যে কোনো কিছু, এই জিনিসগুলোকে প্রোগ্রামিং ইঞ্জিনিয়ার যারা আছে বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা হয় তারা বিভিন্ন রকমের কোড, বিভিন্ন রকমের নির্দেশনামা দিয়ে বানিয়ে থাকেন। তো ওই নির্দেশনামাগুলোকে বলা হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম করা হয় মানে হচ্ছে কিছু তথ্য সেখানে দেয়া হয় এবং সেগুলো কিছু
নিয়মের ওপর দাঁড়িয়ে আপনাকে একটা নির্দিষ্ট তথ্য দিতে সক্ষম হয়। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন, গ্রুপে লিখবেন। এরপরে আমরা দেখব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সংক্ষিপ্ত একটা ইতিহাস। ডান দিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে অ্যালান টুরিং এবং এনাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। আর তার পাশে যে যন্ত্রটা দেখছেন, এই যন্ত্রটা হচ্ছে ওনার আবিষ্কৃত একটা যন্ত্র, যেটাকে টুরিং মেশিন বলা হয়। তিনি 1950 সালে কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স বলে একটি প্রবন্ধ লেখেন বা প্রবন্ধ প্রকাশ করেন, যেখানে তিনি একটা পরীক্ষার কথা বলেন, যে পরীক্ষাটাকে আজকের দিনে বলা হয় টুরিং টেস্ট। এই পরীক্ষাটা দিয়ে সাধারণভাবে যাচাই করা যেত যে একটা মেশিন কি মানুষের মতন করে ভাবতে পারে বা চিন্তা করতে পারে কি না। ওনার মূল উদ্দেশ্য ছিল সেই সময় এটা দেখা, শুধুমাত্র এটা দেখা যে একটা মেশিনকে কি মানুষের মতন করে চিন্তা করানো যেতে পারে কিনা। ঠিক আছে, আপনারা হয়তো ভাবতে পারছেন এখন 2024 সাল চলছে এবং 1950 সালে উনি এটা ভেবেছেন। তখন কিন্তু আমাদের মতো, এখন যেমন কম্পিউটার আছে, তখন কিন্তু আমাদের মতো এখনের মতো কম্পিউটার কিন্তু ছিল না। তখন কিন্তু কম্পিউটার খুব ভালোভাবে বিকশিত হয়নি, যার জন্য তখনকার দিনে কম্পিউটারে কাজ করতে কিন্তু ভীষণ অসুবিধায় পড়তে হতো মানুষের। আসুন এগোনো যাক। এরপরে আমরা এই ব্যক্তির সম্পর্কে জানবো। এই ব্যক্তির নাম হচ্ছে জন ম্যাকার্থি। তো এই ব্যক্তি 1956 সালে ডার্টমাউথ কলেজে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এই শব্দটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটি প্রথম ব্যবহার করেন। এই ব্যক্তিকে আপনারা যদি ভালো করে দেখেন, দেখবেন ইনি একটা কম্পিউটারের সামনে বসে রয়েছেন বা কম্পিউটারের উপর হাত রেখেছেন। আপনাদেরকে জ্ঞানের জন্য বলে রাখি, তখনকার দিনের কম্পিউটার কিন্তু এই রকম ছিল। এই কম্পিউটারগুলোতে কিন্তু কোনো রকম ভাবে ছবি, কোনো রকম ভাবে এখনকার মতন এত ফাস্ট টেকনোলজি কিন্তু ব্যবহার করা যায়নি। এগুলোতে কিন্তু কয়েক লাইনের কোড আসতো এবং সেই কোডগুলোর উপর ভিত্তি করে আপনাকে কাজ করতে হতো। এই কম্পিউটারগুলোতে কিন্তু মাউসও ছিল না। তখনকার দিনের মধ্যে এই ব্যক্তি একজন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানিয়েছিলেন। লিস্প নামক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তিনি বানিয়েছিলেন এবং তিনি এত বুদ্ধিমান ছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যাতে ভবিষ্যতে বিবর্তন হয় সেটা নিশ্চিত করেছিলেন এবং তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে কাজ করতেন তখনকার দিনে। এবং এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যতটা মানে স্বাক্ষর হয়েছে বা যতটা এগিয়েছে, যারা এর মধ্যে ছিলেন, যারা এই এগোনোর প্রসেসটার মধ্যে ছিলেন, তাদের মধ্যে ইনি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানবো কৃত্রিম বুদ্ধিমত্তার বিবর্তন কিভাবে হয়েছে, কি কি বিবর্তিত হয়েছে এবং কি কি জিনিস নতুন ভাবে তৈরি হয়েছে। আসুন, এখানে কয়েকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখা দরকার, সেই জন্য আমি এটা এখানে অ্যাড করেছি এই লেখাটা। 1956 সালে ডার্টমাউথ সম্মেলন বলে একটি সম্মেলন হয় বা একটা কনফারেন্স হয়। এই কনফারেন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি গবেষণার জন্য একটা মানে মূল টার্নিং পয়েন্ট বলা যেতে পারে বা একটা প্রধান উদ্দেশ্য ছিল এই সম্মেলনের, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করা হবে এবং এখানে বিজ্ঞানীরা প্রথমবারের মতন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সম্ভাব্যতা মানে ভবিষ্যতে এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে ভবিষ্যতের মানুষের কাছে, তখনকার দিনে 1956 সালের কথা ভেবে বলছি। 1956 সালে ইঞ্জিনিয়াররা ভবিষ্যতে কতটা কার্যকরী, ভবিষ্যতে কতটা গ্রহণযোগ্য হবে এবং কিভাবে সেটা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যেতে পারে সেটা ভেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার আলোচনা করতে শুরু করেছিলেন এই কনফারেন্স বা সম্মেলনে। এরপরে হচ্ছে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রোগ্রাম। ঠিক আছে, 1951 সালে ক্রিস্টোফার স্ট্রেচি এবং ডাইটসলেভ রেইলি বলে দুজন ইঞ্জিনিয়ার প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির এই প্রোগ্রামটি লেখেন। মানে একটা প্রোগ্রাম লেখেন যেটা দিয়ে আর কি
তখনকার কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি চলবে কিনা বা কতটা কার্যকরী হবে সেটা ব্যবহারিকভাবে প্রথমবার দেখা হয়েছিল। সেই পরীক্ষাটার নাম হচ্ছে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রোগ্রাম। মানে ওই যে প্রোগ্রামটা ওনারা বানিয়েছিলেন সেই প্রোগ্রামটার কথা বলছি। এরপরে 1970 এবং 1980-র দশকে ইনফ্রাস্ট্রাকচার ভালো না থাকার জন্য এবং ভালো তহবিল না থাকার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতি মানুষের আগ্রহ কমে গিয়েছিল এবং সেই সময় প্রায় কেউ এটা নিয়ে কথা বলতেন না, যার জন্য বিজ্ঞানীরা এই সময়টাকে এআই শীতকাল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি উইন্টার বা উইন্টার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলেন। আর 1997 সালের পর থেকে এখন অবধি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বিশ্বে সাংঘাতিক রকমের চেহারা নিয়েছে এবং ব্যাপকভাবে উন্নত হয়েছে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে লেখাটা। দেখুন, লেখা আছে 1997 সালে আইবিএম এর ডিপ ব্লু কম্পিউটার। ডিপ ব্লু কম্পিউটার হচ্ছে আইবিএম এর প্রথম একটা কম্পিউটার যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করা হয়েছিল। এবং প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বললে মানে ভালোভাবে আধুনিক যুগে যদি বলা হয় তাহলে বলবো যে 1997 সালের এই কম্পিউটারটা ছিল এআই কম্পিউটার। এই কম্পিউটারটাকে তৈরি করা হয়েছিল দাবা খেলার জন্য। ঠিক আছে, একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছিল, দাবা খেলার জন্য। এবং এই কম্পিউটারটা এখানে দেখুন লেখা আছে শত্রুপক্ষের বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে দাবায় পরাজিত করে। এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে শত্রুপক্ষ কেন বলছে। আসলে গ্যারি কাসপারভ ছিল রাশিয়ার সিটিজেন বা রাশিয়ার নাগরিক, আর আইবিএম হচ্ছে আমেরিকান কোম্পানি। তো আমেরিকা, রাশিয়া এরা কিন্তু তখন মিত্র দেশ ছিল না, সেই জন্য বলা হচ্ছে শত্রুপক্ষের বিশ্ব চ্যাম্পিয়ন গারি কাসপারভকে। ওকে। 2011 সালে আইবিএম এর ওয়াটসন কুইজ শো জিওপ্যার্ডি বলে একটা কুইজ শো হয়েছিল, সেখানে মানব চ্যাম্পিয়নদেরকেও কিন্তু পরাজিত করতে সক্ষম হয়েছিল আইবিএম এর একটা কম্পিউটার, এআই কম্পিউটার। এবং সাম্প্রতিক বছরগুলোতে এআই প্রযুক্তি ব্যাপকভাবে উন্নত হয়েছে এবং এখন আমরা যে অটোনমাস গাড়ি, চ্যাটবট এগুলো দেখি, সেগুলো কিন্তু এআই সিস্টেমের মধ্যে দিয়েই আসে। এগোনো যাক। এআই এর ভবিষ্যৎ কি? দেখুন, ভবিষ্যতে এআই প্রযুক্তি উন্নত হবে এবং ব্যাপকভাবে অনেক ব্যবহৃত হবে। গবেষকরা এই মুহূর্তে জেনারেটিভ এআই এর উপর কাজ করছে, যা সকল ধরনের বুদ্ধিমত্তামূলক কাজ সম্পাদন করতে পারবে। এআই এর উন্নয়নের সাথে সাথে সামাজিক এবং নৈতিক দিক থেকেও চিন্তা ভাবনা করা প্রয়োজন, কারণ এআই খুব সাংঘাতিক একটা টেকনোলজি। ভালোভাবে যদি না ব্যবহার করা হয়, মানুষের কিন্তু জেলও হতে পারে। এআই এর প্রয়োগ দেখি। এআই তিনটে জায়গাতে সাধারণত প্রয়োগ হয়, এটা হচ্ছে বাস্তব জীবনের উদাহরণ। একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। প্রত্যেকের ফোনে দেখবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে। গুগলের ফোনে হচ্ছে মানে অ্যান্ড্রয়েডের ফোনে দেখবেন গুগলের থাকে, গুগল অ্যাসিস্ট্যান্ট থাকে, যার সাথে আপনি কথা বলতে পারেন, বিভিন্ন টেক্সট করতে পারেন, করে আপনার কাজগুলো অনেক সহজ করতে পারেন। স্বয়ংক্রিয় যানবাহন বলতে আমরা বুঝি টেসলার যে গাড়িগুলো, সেগুলো দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ভেহিকেল বলা হয়, কারণ ওই গাড়িগুলো আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারে এবং সত্যি ড্রাইভার লেস মানে ড্রাইভার ছাড়া গাড়িটা কিন্তু চলতে পারে। প্রস্তাবনা সিস্টেম বা রেকমেন্ডেশন ইঞ্জিন। রেকমেন্ডেশন ইঞ্জিনের কাজ হচ্ছে কোনো কিছু সাজেশন দেওয়া। যেমন ধরুন ইউটিউবে আপনি যদি ভিডিও দেখেন, ধরুন আপনি বিগত 3 দিন ধরে কোনো মজার ভিডিও দেখছেন বা হাসি ঠাট্টার ভিডিও দেখছেন, তাহলে 3 দিন পরে আপনি যখন ইউটিউব খুলবেন দেখবেন ওখানে শুধু হাসির ভিডিও আপনাকে সাজেশনে দেখানো হচ্ছে। মানে কি, ওখানে একটা রেকমেন্ডেশন সিস্টেম কাজ করছে, যেটা ইউটিউবের হয়ে আপনাকে সাজেশন দিচ্ছে বেসড অন ওই আপনার যে গত যে 3 দিনের যে জার্নিটা, ওইগুলোর উপর ভিত্তি করে আপনাকে কিন্তু সাজেশন দিচ্ছে। এভাবেও কিন্তু এআই এর কাজ হচ্ছে। এরপরে হচ্ছে শিল্প নির্দিষ্ট ব্যবহার। শিল্প নির্দিষ্ট ব্যবহারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হেলথ কেয়ার বা স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবাতে কোথায় হচ্ছে বিভিন্ন ধরনের রোগ আহ, যাচাই করার জন্য। ধরুন কোনো একজন লোকের বায়োপসি করা হয়েছে, এটা দেখার জন্য যে সেই ব্যক্তির ক্যান্সার আছে কিনা। একজন মানুষ যদি সেটা পরীক্ষা করেন, তার যতটা সময় লাগবে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দ্বারা তৈরি রোবটের মধ্যে যদি বায়োপসির ওই স্যাম্পলটা রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু সে অনেক তাড়াতাড়ি খুঁজতে সক্ষম হবে যে তার মধ্যে কি সত্যি সত্যিই কোনো ক্যান্সার জনিত কিছু রোগ আছে কিনা।
আর্থিক সেবা, ফাইন্যান্সের কাজ কি? ফাইন্যান্সের মধ্যে এখনকার দিনে ব্যাংকে সব জায়গায় ইউজ হচ্ছে যে কোনো সন্দেহভাজন কোনো লেনদেন হচ্ছে কিনা, বা সেখান থেকে কোনো বিপদের সম্ভাবনা আছে কিনা কোনো লেনদেন থেকে, সেগুলো খোঁজার জন্য কিন্তু এআই ইউজ করা হচ্ছে। বিনোদন, এন্টারটেনমেন্টেও এরকম হচ্ছে, যেমন ধরুন এমন একটা গান বা এমন একটা ছবি, এমন একটা ভিডিও যেটা সাধারণভাবে নেই, কিন্তু সেটা দেখানো হচ্ছে যে আছে, তার মানে সেগুলো যে তৈরি করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। এরপরে আমি দেখাবো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রকারভেদ। সাধারণত দু রকমের বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই দেখা যায়, একটা হচ্ছে সাধারণ এআই এবং সংকীর্ণ এআই। বলে রাখি যে সাধারণ এআইটা মানুষের মতন বুদ্ধিমত্তা যুক্ত, যে কোনো কাজ এরা করতে পারে, কিন্তু বর্তমানে সাধারণ এআই গবেষণার পর্যায়ে রয়েছে, এখনো অবধি বাস্তবে কোথাও কোনোদিন প্রয়োগ করা হয়নি। যেগুলো প্রয়োগ হয়েছে সেগুলো হচ্ছে সংকীর্ণ এআই। আপনাদের সামনে যে কোনো এআই আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব সংকীর্ণ এআই। সংকীর্ণ এআই হচ্ছে একটা এমন ধরনের এআই যেটা নির্দিষ্ট কোনো কাজের জন্য সম্পন্ন করা হয়েছে, তৈরি করা হয়েছে। যেমন ধরুন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই যে বললাম গুগল অ্যাসিস্ট্যান্ট যেটা বলবো, এরকম রয়েছে সিরি। সিরি হচ্ছে অ্যাপেলের আইফোনেতে পাওয়া যায়, ঠিক আছে। স্বয়ংক্রিয় যানবাহন, যেমন ধরুন টেসলা। ফেস রেকগনিশন সিস্টেম, বা কোনো কিছু জিনিস রেকগনাইজ করে, যেমন ধরুন স্পিড ক্যামেরা যেগুলো রাস্তায় থাকে, আপনি গাড়িতে করে যাচ্ছেন, 40 কিলোমিটারের জায়গায় আপনি 80 কিলোমিটারে যাচ্ছেন, আপনার বাড়িতে দেখবেন একটা কেস চলে গিয়েছে, পুলিশের দিক থেকে পাঠানো একটা কেস চলে গিয়েছে, পুলিশ কিন্তু আপনাকে দাঁড় করিয়ে কিন্তু আটকালো না, কিন্তু রাস্তার কোনো একটা মোড়ে যেখানে আপনি 40-এর জায়গায় 80-তে চালাচ্ছিলেন, সেখানে হয়তো স্পিড ক্যামেরা ছিল, সে কিন্তু দ্রুতগতি সম্পন্ন আপনার গাড়ির ছবি তুলে নিয়ে সে কিন্তু করে নিয়েছে, এবং সে কিন্তু গাড়ির নাম্বার প্লেটটাও কিন্তু ছবি তোলে, সেখান থেকে কিন্তু পুলিশ আপনার কাছে পৌঁছায়। এটা হচ্ছে বাস্তব জীবনের একটা উদাহরণ। এগুলো কিন্তু সব এআই এর মধ্যেই পড়ে। এরপরে আমি দেখাবো এআই এর শ্রেণী বিভাগ। দেখুন, রিঅ্যাক্টিভ মেশিন, ওই গ্যারি কাসপারভকে যে কম্পিউটারটা হারিয়ে দিয়েছিল, ডান দিকে ছবি দেখতে পারবেন, ডান দিকে ছবিতে দেখুন একটা লোক বসে রয়েছে মনিটরটার সামনে, তো ইনি হচ্ছেন আমেরিকার সিটিজেন, ইনি কম্পিউটারটাকে চালনা করছিলেন। এবং বাঁদিকে যিনি বসে রয়েছেন, খুব চিন্তিত লাগছে দেখতে, ইনি হচ্ছেন গ্যারি কাসপারভ, ইনি রাশিয়ান ব্যক্তি। এবং এখানে কিভাবে কাজ হচ্ছে, এই ধরনের সিস্টেমগুলো সাধারণত নির্দিষ্ট কিছু ইনপুটের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দেখায়। যেমন ধরুন গ্যারি কাসপারভ যদি ওই দাবায় বসে প্রথম চালটা দেয়, তবেই কিন্তু এই মেশিনটা নিজে থেকে চলতে সক্ষম হবে এবং দেখাতে সক্ষম হবে, গ্যারি কাসপারভকে হারাতে সক্ষম হবে, কারণ সেইভাবেই এটা তৈরি করা হয়েছে। এবং গ্যারি কাসপারভ কিন্তু হেরে গিয়েছিলেন এই ম্যাচটাতে। এরপরে হচ্ছে সীমিত স্মৃতি বা লিমিটেড মেমোরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। এই ধরনের সিস্টেমগুলো সাধারণত পূর্বের অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারে এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার জন্য সেই অভিজ্ঞতাগুলোকে ব্যবহার করে। যেমন ধরুন বললাম টেসলা, আপনারা যদি গুগলে কোনোদিন সার্চ করে দেখেন টেসলা কি, টেসলা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলতে সক্ষম। বাইরের দেশে এরকম গাড়ি রয়েছে, যে গাড়িতে আপনি যদি উঠে ঘুমিয়েও পড়েন এবং শুধু ওকে বলে দেন আপনি কোথা থেকে কোথায় যেতে চান, ও কিন্তু নিজে নিজে গাড়িটা যে যাবে এবং আপনাকে নিরাপদেই পৌঁছাবে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার জন্য গাড়িটাকে অনেক ট্রেনিং দেওয়া হয়েছে, গাড়ির মধ্যে এমন কিছু রয়েছে যে জিনিসটাকে অনেকবার শেখানো হয়েছে, পূর্বের অভিজ্ঞতা কিভাবে ইউজ করা যেতে পারে। তো এইভাবেই কিন্তু লিমিটেড মেমোরি এআই গুলোর কাজ বর্তমানে হচ্ছে। এরপরে হচ্ছে থিওরি অফ মাইন্ড বা মনের তত্ত্ব। তো এই ধরনের এআই সিস্টেমগুলো মানুষের অনুভূতি, বিশ্বাস এগুলো বুঝতে সক্ষম, যেটা এখনো সেভাবে তৈরি হয়নি, এগুলো গবেষণার পর্যায়ে রয়েছে, ঠিক আছে। উন্নত রোবোটিক সিস্টেমগুলো হচ্ছে মানুষের সাথে কিন্তু ইন্টারাকশন করতে পারে। আপনাদেরকে বলে রাখি, কয়েক বছর আগে সোফিয়া নামে একটা রোবট এসেছিল বাজারে, যে রোবটটাকে সৌদি আরব বানিয়েছিল, বা সৌদি আরবের কোনো একটা দেশ, মিডল ইস্টের কোনো একটা আহ, দেশ বানিয়েছিল। সেই রোবটটা কিন্তু মানুষের মতন করে কথা বলতে পারতো, সেভাবেই তাকে প্রোগ্রাম করা হয়, এবং মানুষের মতন করে কিন্তু হাসতেও পারতো, কাজেই সে অনুভূতি বুঝতে সক্ষম ছিল। আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখবেন সোফিয়া দ্য রোবট লিখে, আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন এবং খুব ভালো লাগবে আপনাদের। এরপরে হচ্ছে স্বয়ং সচেতন এআই বা সেলফ অ্যাওয়্যার এআই। এই ধরনের এআই সিস্টেমগুলো স্বয়ং সচেতন হয় এবং নিজেদের অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়। এটি এখনো থিওরি এবং থিওরিটিক্যাল পদেই রয়েছে, এগুলো এখনো তৈরি করা সম্ভব হয়নি এবং বাস্তবেও এর প্রয়োগ এখনো হয়নি বললেই চলে, ঠিক আছে। এই রোবটগুলো
নিজে থেকে চিন্তা করতে এবং নিজে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়, মানুষের এতটা সাহায্য লাগে না। একবার ইমপ্লিমেন্ট করে দিলে নিজেরাই এরা চলতে থাকে। কিন্তু এখনো সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার না থাকার জন্য ইঞ্জিনিয়াররা এরকম ভাবে এই রোবট এখনো বানাতে পারেনি। ঠিক আছে? তো এইটা ছিল হচ্ছে আমার প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ছোট্ট ক্লাস আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধে থাকে অবশ্যই জানাবেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন অবশ্যই। ডেফিনেটলি আপনাদের ওপিনিয়ন জানাবেন। আর এই ভিডিওর সাথে আরো একটা ভিডিও আসতে পারে আজকে, অথবা আজকে রাত্রের মধ্যে, আশা করি আজকে রাত্রের মধ্যে আরো একটা ভিডিও চলে আসবে। ঠিক আছে? তো যদি ভালো না লাগে তাহলে অবশ্যই গ্রুপে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার। ওকে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।